আরজি কর ম্যাটারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে নিয়ে এসেছে। বিনীত গোয়েল কোর্টে সবার সামনে ক্ষমা চাইলো, কিন্তু কেন, কি এমন হলো কোর্টে? চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলবো। বিনীত গোয়েলের পুরো হালুয়া টাইট হয়ে গেছে। চলুন প্রথমত আপনাদেরকে বলি যে এই যে বিনীত গোয়েল মানে তিলোত্তমার কেসের ক্ষেত্রে এই বিনীত গোয়েলের ভূমিকা কিন্তু অনেকটা, কারণ এই বিনীত গোয়েলই ছিলেন যখন তিলোত্তমার বডি সেমিনার রুমে ছিল, তখন কিন্তু বিনীত গোয়েল সেখানে প্রেজেন্ট ছিলেন। এমনকি বিনীত গোয়েলের সামনে সেই সেমিনার রুমে পুরো মাছের বাজার বসেছিল, তাই তো? বাইরে তিলোত্তমার মা বাবা অপেক্ষা করছিলেন, এমনকি ভিতরে মাছের বাজার বসেছে, অথচ যার সন্তান মারা গেছে সে কিন্তু অ্যালাউ নয়, তাই না? তো এই বিনীত গোয়েলকে নিয়ে যখন তিলোত্তমার ঘটনাটি ঘটে, তখন কিন্তু বিনীত গোয়েলকে নিয়ে বহু প্রশ্ন সামনে এসেছিল, এমনকি সাধারণ মানুষও কিন্তু বিনীত গোয়েলের পদত্যাগের দাবি করেছিলেন, তাই তো? আর সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় খুব চালাকের সহিত এই বিনীত গোয়েলকে ট্রান্সফার করিয়ে দিয়েছেন। তো ফাইনালি কিন্তু ওই যে অপরাধ করেছেন, শাস্তি তো পেতেই হবে, তাই না? তো বিনীত গোয়েল এবার কোর্টে সর্বসম্মুখে ক্ষমা চাইলেন। কি হলো, কেন ক্ষমা চাইলেন, চলুন আপনাদেরকে পুরো ডিটেলসে বলছি বন্ধুরা। প্রথমত আপনাদেরকে বলি যে আরজি কর মামলায় এই যে বিনীত গোয়েল সবার সামনে ক্ষমা চাইলেন, যেটার জন্য উনি কিছুটা হলেও নিজের দিক থেকে স্বস্তি পেয়েছেন। কেন পেয়েছেন সেটা বলি। চিঠি দিয়ে কলকাতা হাইকোর্টের কাছে উনি মানে এই যে বিনীত গোয়েল আরজি করে নির্যাতিতার নাম বলে দিয়ে, বুঝতে পারছেন, মানে চিঠি দিয়ে কলকাতা হাইকোর্টের কাছে ক্ষমা চাইলেন প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। পারিপার্শ্বিক পরিস্থিতি মেনে মানে এই যে বিনীত গোয়েলের পারিপার্শ্বিক পরিস্থিতি মনে করে আদালত মনে করছে যে এই মামলার নিষ্পত্তি হওয়া প্রয়োজন, মানে তিলোত্তমার ব্যাপারটা। কারণ বিনীত গোয়েল আরজি করে নির্যাতিতার নাম বলে আদালত অবমাননার মানে অভিযুক্ত হয়েছেন, যেখানে কোর্ট থেকে তিলোত্তমার যখন ঘটনাটা সামনে আসে, তখন কিন্তু কোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তিলোত্তমার নাম যাতে কেউ রিভিল না করে, এমনকি যে তিলোত্তমার শুধুমাত্র নাম না, তার ছবিও যাতে কেউ মানে বাইরে না পোস্ট করে, বা কোনো রকমের কোনো সোশ্যাল মিডিয়া অ্যাপে, ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, ইউটিউব হোক, কোনো অ্যাপে যাতে তিলোত্তমার ছবি কেউ পোস্ট না করে। কিন্তু যেখানে একজন আইপিএস অফিসার উনি সর্বসম্মুখে তিলোত্তমার নাম মানে কোর্টকে অবমাননা করে উনি কিন্তু নামটা রিভিল করেছিলেন, যেটা উনি মারাত্মক অপরাধ করেছিলেন। এমনকি যে সাধারণ মানুষ কিন্তু আওয়াজ তুলেছিলেন যে এর জন্য বিনীত গোয়েলের শাস্তির প্রয়োজন, শাস্তি হওয়া দরকার। ফাইনালি ওটার কিন্তু আজকে কোর্টে মানে এই বিনীত গোয়েল জোর ঝাটকা পেয়েছেন, যেটা হলো যে তেমনি মামলাকারী আইনজীবী এই মামলা দায়েরের ক্ষেত্রে উদ্দেশ্য নিয়েও প্রশ্ন উঠছে। বৃহস্পতিবার আদালতে চিঠি দিয়ে দুঃখ প্রকাশ করলেন আইপিএস অফিসার বিনীত গোয়েল। চিঠি গ্রহণ করেছে আদালত, যেখানে গত বছর আরজি করের ঘটনার পর উত্তাল হয় শহর। সেই সময় কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল সাংবাদিক সম্মেলনে তিনি ওই তরুণী চিকিৎসক মানে তিলোত্তমার নাম প্রকাশ করেছিলেন, যা আইন বিরুদ্ধ। সেই অভিযোগেই মামলা হয় বিনীত গোয়েলের বিরুদ্ধে। আজ সেই নাম প্রকাশের জন্য আদালতে ক্ষমা চেয়ে চিঠি লিখেছেন মানে এই প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল। আদালত মনে করছে পুলিশ অফিসার এই ঘটনার যুক্ত হওয়াটা সম্মানের নয়। যেখানে পুলিশ আইনকে রক্ষা করে, সেখানে পুলিশে কিন্তু আইন ভঙ্গন করছে, তাই না? উনি আইন ভঙ্গন করেছেন, মানে কোর্ট থেকে যেখানে নির্দেশ দেওয়া হয়েছে সেখানে একজন অফিসার হয়ে এই যে উনি নামটা সর্বসম্মুখে বলেছেন, যেটা অন্যায়, যার জন্য আদালত থেকে এই কথাগুলো বলা হয়েছে। উনি বলছেন যে তাই রাজ্যের পুলিশের ডিজিকে এই ব্যাপারে তার বাহিনীর অফিসারদের প্রশিক্ষণ করার পরামর্শ দিল আদালত। পরামর্শ বিচারপতি রাজা শেখর মান্থা ও বিচারপতি অজয় গুপ্তার ডিভিশন বেঞ্চ। বিনীত গোয়েলের বিরুদ্ধে আরজি করে নির্যাতিতার পরিচয় সামনে আনার অভিযোগের মামলা, যেখানে আইনজীবীর মাধ্যমে বিনীত গোয়েল আদালতে ক্ষমা চাইল, মানে চিঠি দিয়েছেন আগে, সেটা আইনজীবীর মাধ্যমে চিঠি পাঠিয়ে ক্ষমা চাইল বিনীত গোয়েল। চিঠিতে লিখলেন, বিনীত গোয়েল চিঠিতে কী লিখেছেন সেটা এবার আপনাদেরকে বলি। উনি লিখেছেন চিঠিতে, ভারতীয় আইন মেনে চলা আমার প্রধান কর্তব্য। বিনীত গোয়েল বলছেন, আমি এটা মেনেই চলি।
কিন্তু সেদিন নির্যাতিতার নাম আমি অনিচ্ছাকৃত প্রকাশ্যে আমি নিয়েছি, যেটা আমার ভুল হয়েছে বা আমার জন্য ক্ষমা প্রার্থী। এই অনিচ্ছাকৃত কাজের জন্য আমি ক্ষমা চাইছি। বিচারপতি অভিযুক্ত চিঠি দিয়ে ক্ষমা চেয়েছে। তাও আবেদনকারী চাইলে মামলা চালিয়ে নিয়ে যেতেই পারে। যিনি এই মামলাটি করেছেন উনি চাইলে মামলাটি চালিয়ে নিয়ে যেতেই পারেন। তবে আবেদনকারী আইনজীবী বলেন, আমি বলতে চাই একজন পুলিশ অফিসার এক ধর্ষণ করে খুন করে ভিকটিমের নাম প্রকাশ্যে একাধিকবার বলল। বুঝতে পারছেন, যেখানে বলা হচ্ছে বিনীত গোয়েলকে নিয়ে সংবাদ মাধ্যমে তা প্রকাশ্যে এলো। একজন নাগরিক হিসাবে এবং পুলিশের দায়িত্বপ্রাপ্ত একজন অফিসার হিসাবে কিভাবে আইনের আইন রক্ষক যে পুলিশ, সে আইনের বিরুদ্ধে কাজ করে, কিভাবে এটা সম্ভব? বিষয়টা উদ্দেশ্য প্রণোদিত না। আমার তো মনে হয় না। সুপ্রিম কোর্টের একাধিক নির্দেশ আছে যে ধর্ষিতার পরিচয় প্রকাশ্যে না আনার জন্য। উনি পুলিশ অফিসার হয়েও এটা তার অজানা হতে পারে না। বিনীত গোয়েলের আইনজীবী বলেন, আমি চিঠি মারফত ক্ষমা চেয়েছি, এটা অনিচ্ছাকৃতই হয়েছে। যিনি মামলা করেছেন উনার তরফ থেকে বলা হচ্ছে যে একজন পুলিশ কমিশনার হয়ে এই কথাটি জানবে না, উনি ইচ্ছাকৃতভাবে করেননি, এটা আমাদেরকে মানতে হবে। যেখানে বিনীত গোয়েলের আইনজীবী বলছেন যে আমরা ক্ষমা চেয়েছি আর এটা অনিচ্ছাকৃতইভাবে হয়েছে, কাউকে অপমান করার জন্য না। যদি আবেদনকারী মামলা চালাতে চান আমি অবশ্যই সেই শুনানিতে অংশগ্রহণ নেব, এটা বিনীতের আইনজীবী বলছেন। কিন্তু আমাকে কিছুদিন সময় দিতে হবে প্রস্তুতির জন্য, আমি যে প্রস্তুত হব সেটার জন্য সময় দিতে হবে। বর্তমানে এডিজি স্পেশাল টাস্ক ফোর্সের দায়িত্বে রয়েছেন। তার সামাজিক সম্মানের কথা মাথায় রেখে আদালতের কাছে অনুরোধ রইল। মামলাকারী কোনো ঐশ্বরিক ক্ষমতার অধিকারী নয়। তিনি নিজেও নির্যাতিতার নাম প্রকাশ্যে এনেছেন। বাবা মা নিজে কেস ফাইল করেছেন ইতিমধ্যে। বুঝতে পারলেন, যেখানে আপনাদেরকে বললাম যে যেই বিনীত গোয়েলকে জেরা করা হচ্ছে না, যেই বিনীত গোয়েল এত অপরাধ করেও উনি ছাড় পেয়ে যাচ্ছেন, যেখানে তিলোত্তমার মা বাবাও কিন্তু কোর্টে মারাত্মক দাবি করেছেন যে সিবিআইয়ের শীর্ষ কর্তার সাথে এই বিনীত গোয়েলের সম্পর্ক রয়েছে। তাহলে এই বিনীত গোয়েল যিনি সবার সামনে উনি অন্যায় করেছিলেন বা আইনকে উনি ভেঙেছিলেন, তো সেটা তো একটা অন্যায় না। তো সেই বিষয়ে কিন্তু কোর্টে যেটা হলো সেটা আপনাদের কাছে পুরো ডিটেলসে শেয়ার করলাম যে বিনীত গোয়েল সবার সামনে ক্ষমা চাইল। এবার দেখার বিষয় যে বিনীত গোয়েল যে আরও অন্যান্য বিষয়ে যুক্ত, বিশেষ করে বিনীত গোয়েল আর এই মমতা বন্দ্যোপাধ্যায়, এই দুজনকে জেরা কবে করা হবে। কারণ ওনাদের কাছে অনেক কিছু আছে যেখানে ওনারা সামনে নিয়ে আসছে না। কারণ বিনীত গোয়েল সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, সেই ঘটনাটাই বেশি ইম্পর্ট্যান্ট। কারণ দেখুন, যেদিন তিলোত্তমার বডি সামনে আসে বা তারও আগে রাত্রে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে ফোনে ছিলেন উনি কিন্তু বিনীত গোয়েলের সাথে কথা বলছিলেন, কী বলছিলেন সেটা কিন্তু জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তিলোত্তমার কেসের জন্য। যাই হোক, আগামীতে কী হচ্ছে অবশ্যই আপনাদেরকে সমস্ত তথ্য ডিটেলসে দেবো। এবার আপনাদেরকে বলি যে দিলীপ ঘোষকে নিয়ে একটি মারাত্মক কথা, যেটা হলো যে দিলীপ ঘোষ নিজে বলেছিলেন যে প্রধানমন্ত্রীর যে সভা হতে চলেছে, যেখানে দিলীপ ঘোষ নিজের মুখে বলেছিলেন যে সেই সভায় প্রধানমন্ত্রীর সভায় আমরা যাব, আমি যাব, আর যেখানে আমাকে কিন্তু সভার স্টেজে কোনো রকমের আসন দেওয়া হবে না, আমাকে দেওয়া হবে দর্শকের আসনের জায়গায় আমি বসবো। এবার দেখুন, যেখানে দিলীপ ঘোষ ঠিক করে নিলেন যে উনি ওই সভাতে যাবেন, কিন্তু হঠাৎ করে দিলীপ ঘোষ নিজের সিদ্ধান্ত পাল্টে দিলেন। কিন্তু কেন? এটা নিয়ে বিশাল জল্পনা সামনে এসছে যে দুর্গাপুরের সভাতে দিলীপ ঘোষ যাচ্ছেন না, যেটা দিলীপ ঘোষ নিজে থেকে সবটা কিন্তু উনি সর্বসম্মুখে বললেন কিছুদিন আগেই এসেছিলেন আলিপুর দুয়ারে। 26-এর নির্বাচনের আগে দলের নেতা কর্মীদের উদ্দেশ্যে একজোট হয়ে লড়াইয়ের ডাকও দিয়েছিলেন। এবার ফের আসছেন। রাত পোহালে দুর্গাপুরে বিরাট জনসভা। কয়েকদিন আগেই সেখানে পৌঁছে গিয়েছেন বিজেপির সব হেভিওয়েট নেতারা। পৌঁছে গিয়েছেন বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কিন্তু দিলীপ ঘোষ কি যাবেন?
সেটা প্রশ্ন উঠছে, দিলীপ ঘোষ কি যাবেন? সকাল থেকে অনিশ্চয়তার মেঘ, যাবেন কি যাবেন, মানে উনি যাবেন কি যাবেন না তা নিয়ে ঠিক করে কিছুই জানা যায়নি। তেমনটাই খবর ছিল ঘনিষ্ঠ মহলে, মানে এটাই কিন্তু জানা যাচ্ছিল। কিন্তু সন্ধ্যাতেই জানা গেল পুরো পাকা খবর, যেটা হলো যে দুর্গাপুরে মোদির সভায় যাচ্ছেন না দিলীপ ঘোষ, মেদিনীপুরের জনে সভা হলে যাব। উনি বলছেন যে আমি দুর্গাপুরের সভাতে যাব না, মেদিনীপুরের জনে যদি সভা হয় তাহলে যাব, জানালেন মানে দিলীপ ঘোষ নিজে বললেন। পার্টিকে বিড়ম্বনায় ফেলতে চায় না, ঘনিষ্ঠ মহলে বললেন দিলীপ। প্রসঙ্গত শেষ লোকসভা নির্বাচনে এই দুর্গাপুর থেকে দিলীপ ঘোষকে টিকিট দিয়েছিল বিজেপি। কীর্তি আজাদের সঙ্গে জোরালো টক্কর হলেও শেষ বেলায় নিরাশ হয়ে ফিরতে হয়েছিল দিলীপকে। যদিও চেনাগড় মেদিনীপুর থেকে সরিয়ে তাকে সেখানে দাঁড় করানো নিয়ে বিতর্কও কম হয়নি। দুর্গাপুর যাওয়া নিয়ে গত মঙ্গলবার মুখ খুলতে দেখা গিয়েছিল দিলীপ ঘোষকে। স্পষ্ট বলেছিলেন, শেষ নির্বাচনের সময় অনেক জায়গায় সভা করেছেন প্রধানমন্ত্রী, আমি তখন নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম। আগে আলিপুরদুয়ারে এসেছিলেন, কিন্তু অত দূরে সম্ভব ছিল না আমার যাওয়া। কর্মীরা ডেকেছে আমাকে দুর্গাপুরে, সেখানে চলে যাব। মানে যেটা উনি নিজের মুখে বলেছিলেন যে দুর্গাপুরে কর্মীরা আমাকে ডেকেছে, আমি সেখানে যাব। সবার জন্য কোনো আমন্ত্রণপত্র হয় না, হাজার হাজার লোক আসবে, জানাবেন মিডিয়া জেনে লোক আসবে। পার্টিরা কর্মী এমনভাবেই আসে, মানে পার্টির কর্মীরা এভাবেই আসে, আমিও ঠিক সেভাবে যাব। কিন্তু হঠাৎ করে উনি নিজের কথা থেকে পাল্টে বলছেন যে আমি আর যাব না। কিন্তু কেন? তাহলে কি দিলীপ ঘোষের দূরত্বটা আবার বাড়ছে দল থেকে? না উনি অন্য কোনো সিদ্ধান্ত নেওয়ার কথা নিজের মনে মনে পরিকল্পনা করছেন দিলীপ ঘোষ, তাই না? এই প্রশ্নটা উঠছে যে দিলীপ ঘোষ যেখানে উনি নিজের থেকে বললেন যে আমি যাব, হঠাৎ করে এই চেঞ্জিং কেন? মানে হঠাৎ করে কথাটা চেঞ্জ হয়ে গেল কি করে? যেটা নিয়ে সকলের মনে ফের কৌতূহল সৃষ্টি হয়েছে যে এবার কি হলো। তাহলে কি দিলীপ ঘোষ মনে কিছু পরিকল্পনা করছেন? যাই হোক, আগামীতে কী হচ্ছে অবশ্যই সেটা দেখার পালা। তো আপনাদের কাছে সমস্ত সত্য তথ্য নিয়ে আসবো। তিলোত্তমার ব্যাপারে যা তথ্য পাবো সব তথ্য আপনাদের কাছে একদম সঠিক তথ্য দিব। প্রতিবেদন এখানে শেষ করলাম। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে দেবেন। নতুন থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন করে পাশে থাকবেন।